প্রধান বিচারপতি কেন, আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো। সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হয়ে গেলেও ইউনূস সরকার মানে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, মানে যে দল জিতেছে সে দল চিহ্নিত করা যাবে কিনা ভোটের ফলাফলে, সরকারটা ঠিক কেমন ধরনের হবে, সংসদ সদস্যরা কিভাবে শপথ নেবেন, সেই সংসদ সদস্যরা কি সংসদ সদস্য মর্যাদা পাবেন নাকি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন, হেন নানা জটিল সমস্যার মধ্যে যে নির্বাচনে অংশ নিচ্ছে যে দলগুলো সেগুলো যেমন, তেমনি দেশি বিদেশি সব পক্ষের মধ্যেই এই সন্দেহ ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে ইউনূস সরকার যাই হোক 12ই ফেব্রুয়ারির পরপরই ক্ষমতা ছাড়বে না, তারা নিশ্চয়ই একটা কোনো আইনি উপায় বের করবে যাতে কিনা তাদের তখন ক্ষমতায় না থেকে, আরো একটা দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে কোনো উপায়ই থাকবে না। এবং এই সন্দেহের ফলে যে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সরকারকে, সেটা বোঝা যায় যে সরকারের যে প্রেস সচিব, প্রেস টিম ডক্টর ইউনূসের, তারা প্রায় প্রতিদিন কোনো না কোনোভাবে ঘোষণা দিয়ে জানান দিচ্ছে যে সরকার দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে দেবে, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এবং প্রথমে উপ প্রেস সচিব আজাদ মজুমদার তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সংবাদ শিরোনাম হলেন যে সরকার নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে। তো দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার, এই বাক্য যিনি পত্রিকায় পড়বেন, তিনি বিএনপি হন, জামাত হন, মানে নির্বাচনে অংশগ্রহণকারী দলের হন, কিংবা মানে আপনার আমার মতো সাধারণ জনতা হন, নিশ্চয়ই তারা চমকে উঠে বলবেন দ্রুত সময়টা কখন? মানে আমরা যদি 16-17 মাস ধরে ইউনূস সরকারের অধীনে থাকতে পারি, এ শাসন মেনে নিতে পারি, তাহলে অসুবিধা কি? আরো 6 মাস 9 মাস তো তারা থাকতেই পারেন সাংবিধানিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত। যেমনটা আলী রিয়াজ বলেছেন যে আরো 180 দিন নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। কাজেই দ্রুত তো বটেই, নির্বাচনের পরে আরো 6 মাস 9 মাস থাকলে 9 মাসেরও একটা হিসাব আছে, যেখানে আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলোর বিষয়ে যদি আবার সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্যরা রাজি না হতে পারেন, একমত হতে না পারেন, তাহলে 270 দিন পরে নাকি ওই সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সংবিধানে ঢুকে যাবে। তো তাহলে তাতে প্রায় 9 মাসের একটা ব্যাপার। তো সেসব আবার যদি কার্যদিবস ধরি আরো বেশি মাসের ব্যাপার। তো সেসব হিসাব মিলিয়ে আমরা তো জানি দ্রুত সময়েই সরকারের ইরাদা ঠিক আছে, সরকার চায় দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু যদি নিয়ম কানুনগুলো তাদের সামনে একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার কিছু করার থাকে না। তো বৃহস্পতিবার আবার প্রেস সচিব শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলনে আসেন এবং তিনি বলেন যে নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এবং তিনি মনে করেন, মনে রাখতে হবে, এটা বলেন নাই সরকারের সিদ্ধান্ত, এটা বলেন নাই যে কোনো কারণ নাই এর পরে যাওয়ার। প্রেস সচিব বলেছেন তিনি মনে করেন এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে না। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সবচেয়ে দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর হবে। যদি দেখা যায় 3 দিনের মধ্যে এমন হয় যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে, 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, 15-16 ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। মনে করে দেখেন এই সরকার নির্বাচনের তারিখের বিষয়টা কেমন করেছিল, মানে কত মাস ধরে আমরা শুনেছি যে 2 মাসের মধ্যে হবে, 3 মাসের মধ্যে হবে, 5 মাসের মধ্যে হবে, এর পরে আর কেন যাবে এটা তারা জানেন না, নিশ্চয়ই ওই সময়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু সরকার তখনই নির্বাচন দিয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন, যথেষ্ট চাপের শিকার হয়েছেন
এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কিছুতেই 2025-এ নির্বাচনটা দেওয়া যাবে না, কারণ 2025-এর মধ্যে তার বন্দরগুলো হস্তান্তর শেষ হবে না, তার আরো অনেক অ্যাসাইনমেন্ট তার বিদেশি বন্ধুদের কাছ থেকে নিয়ে আসা বাকি থাকবে। সেই সব মিলিয়ে তিনি আসলে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা ধরে রাখতে চান এবং ঠিক সেটাই কথা দিয়েছেন, সেই মতোই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হতেও পারে আর কি। তো প্রেস সচিবের এই বিবৃতিটা যদি লক্ষ্য করেন, শব্দ চয়নগুলা, তিনি বলেছেন যে তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে। কে ডাকবেন তার মানে এখনো কোনো ঠিক নাই। রাষ্ট্রপতি তো একটা পুতুল রাষ্ট্রপতি, যখন তখন যে সে বঙ্গভবনে ঢুকে যাচ্ছেন। মঙ্গলবার দিন বঙ্গভবনে ঢুকে জামায়াতের প্রতিনিধি দল, তারপর জামায়াতের প্রভাবশালী একজন নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যার সেনাবাহিনীর উপরেও ব্যাপক প্রভাব, তিনি গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে এসেছেন। তাকে যা পরামর্শ দেওয়ার, তাকে যা বার্তা দেওয়ার, তারা পরিষ্কার করে দিয়ে এসেছেন। রাষ্ট্রপতি অপেক্ষায় আছেন, তাকে যে যা বলবেন তিনি স্বাক্ষর করবেন। জুলাই সনদ তো তিনি স্বাক্ষর করেছেন, তিনি করেছেন নাকি তার পক্ষে কেউ করেছে তা কিন্তু আমরা চোখে এখন পর্যন্ত দেখতে পাই নাই। ঠিক তেমনি রাষ্ট্রপতিকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডাকবেন কিনা সে বিষয়টা পরিষ্কার করা হলো না। কারণ মনে রাখবেন, ধরেন হাসনাত আব্দুল্লাহ, মবের রাজা হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা বলেছিলেন রাষ্ট্রপতি যদি জুলাই সনদ স্বাক্ষর করেন তাহলে তাদের সবার গলার দড়ি দেওয়া উচিত, যিনি কিনা গত 2024-এর সেপ্টেম্বরে বঙ্গভবনের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে নামিয়ে এনে বঙ্গভবন থেকে বের করতে হবে, রাজপথে নামিয়ে আনতে হবে। সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হতে যাচ্ছেন, কারণ সেই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। মোটামুটি এককভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে সে আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহ কি কোনোভাবে সংবিধান মেনে কোনো রকম শপথ চাইবেন, নাকি হাসনাত আব্দুল্লাহরা সেই গত আগস্ট থেকে যে কথা বলে আসছেন যে তারা চান যে শহীদ মিনারে দাঁড়িয়ে একটা ঘোষণাপত্র পাঠ করে বিপ্লবের সরকার গঠিত হবে এবং সেই বিপ্লবের সরকারের শপথ প্রয়োজনে আবু সাইদের বাবা কিংবা হাদির স্ত্রী হতে পারেন কিংবা আবরারের বাবা হতে পারেন, মানে তাদের অনুমোদিত শহীদদের তালিকা থেকে একজনের পরিবারের সদস্য তাদের শপথ পড়াবেন এবং একটা বিপ্লবের সরকার গঠিত হবে। তাহলে সেসব নিয়ে নানা সম্ভাবনা তো বাকি রয়েই গেছে। আসিফ নজরুল এক আইনি তত্ত্ব হাজির করেছেন। তিনি বলেছেন, মানে যে প্রশ্নটা বারবার তুলছিলাম, সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, কারণ পূর্ববর্তী সংসদের স্পিকারই পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান। বাংলাদেশের দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগস্ট মাসেই পদত্যাগ করেছেন। তিনি যে কোথায় আছেন কেউ জানে না, ডেপুটি স্পিকার কারাগারে আছেন। এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, কে তাদেরকে শপথ পড়াবেন? আইনের প্রফেসর আসিফ নজরুল এই তত্ত্ব হাজির করেছেন যে এখন নাকি নির্বাচিত নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতির মনোনীত যে কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারে। তার মানে তখন তিনি উদাহরণ হিসেবে বলেছেন প্রধান বিচারপতির কাছেও তারা শপথ নিতে পারেন। তার মানে ওই যে আমি যে বললাম প্রধান বিচারপতি কেন, আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো। সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। কাজেই আসিফ নজরুলের ইচ্ছা মনে মনে বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি দিয়ে একটা শপথ পড়ানো সংসদ সদস্যদের। এরপর আবার আসিফ নজরুল বলছেন এছাড়া নির্বাচিত হওয়ার 3 দিন পর হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। ওই যে আমি বললাম যে কেউ শপথ পড়াতে পারেন, প্রয়োজনে আসিফ নজরুল নিজেও শপথ পড়াতে পারেন, ইউনূস সাহেবও শপথ পড়াতে পারেন জাতির পিতা হিসেবে, কিংবা তারা চাইলে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে কেউ শপথ পড়াতে পারেন।
পারেন, কিন্তু শপথের আগেও তো আরো সমস্যা রয়ে গেছে। এই যে সিইসির কথা বলা হচ্ছে, বাংলাদেশে এরই মধ্যে সাবেক এক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে এই হাসনাত আব্দুল্লাহদের দলবল মক করে আটক করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, তারপর তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন নির্বাচনের ফলাফল যদি কোনো পক্ষের পছন্দ না হয়, তাহলে এই সিইসি নাসির উদ্দিন তিনি কি আসলে লোকসমক্ষে আসতে পারবেন? তার পক্ষে কি প্রকাশ্যে কোনো জায়গায় উপস্থিত হওয়া সম্ভব হবে? মানে আমি জানি না, সংসদ ভবনে গিয়ে নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা, সেই সংসদ ভবনে কি তিনি আসলে তার প্রাণটা মানটা জানটা হাতে করে ঢুকতে পারবেন, নাকি ঢোকা মাত্র বা তিনি পথে বের হওয়া মাত্র, কিংবা আসলে 12ই ফেব্রুয়ারি রাতে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই তাকে খুঁজতে থাকবে একদল জনতা, যারা তাকে পেলেই জানে মেরে ফেলবে, ফাঁসিতে লটকে দেবে রাজপথে এনে, কিংবা অন্তত জুতার মালা পরিয়ে গ্রেফতার করিয়ে ছাড়বে। তাহলে সিইসি নাসির উদ্দিন ওই শপথ পড়ানোর অবস্থায় থাকবেন কিনা, তার আগে আসলে ঠিক হতে হবে সংসদ নির্বাচনের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা, গণভোটের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা। সকল পক্ষ না মানলে এই সংসদ সদস্যরা যে কবে শপথ পড়বেন, কবে শপথ বাক্য পাঠ করবেন এবং কার কাছে পাঠ করবেন, এ সবই এমন একটা ধোঁয়াশার পরিস্থিতি সৃষ্টি করে যে ইউনূস সরকার জানে, যারাই চাইছেন যে নির্বাচনের মাধ্যমে একটা একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সরকার গঠন করে ফেলবেন, যে পক্ষই সে স্বপ্ন দেখছেন, এবং বাংলাদেশের যে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আসবে এমন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে যে সব বিদেশিরা, এরা প্রত্যেকেই জানেন ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত পরিবেশটা কতটা গুরুতর আকার ধারণ করতে পারে। কারণ আগে সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে, তারপর সেই বিষয়ে একমত হতে হবে, ক্ষমতা হস্তান্তরের পর কি ধরনের সরকার গঠিত হবে, সেই সরকারে সকলের ভাগাভাগি থাকবে কিনা। কারণ মনে রাখতে হবে জামায়াতে ইসলামী এনসিপি এরই মধ্যে, মানে জামায়াতে ইসলামী স্পষ্টত বলেছে তারা জাতীয় সরকার চায়। এরপর গণভোটে হ্যাঁ ভোট পাশ হলে বাংলাদেশে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে সংসদের। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠার আগে প্রেসিডেন্ট পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, কারণ নতুন যে প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম নিয়ে এসেছে জুলাই সনদ, তাতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সংসদ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে একজন রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে আসলে কতগুলো পদক্ষেপ পাড়ি দিতে হবে সেগুলো ডক্টর ইউনূসরা জানেন, আসিফ নজরুলরা জানেন। তারা এটাও জানেন সবই নির্ভর করছে নির্বাচনের পর কি করে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের মধ্যে এক রকমের আপোষ রফার ভিত্তিতে ক্ষমতার ভাগাভাগির বিষয়ে একমত হন। সেই ক্ষমতার ভাগাভাগিতে এই আসিফ নজরুল, ইউনূস, প্রেস সচিব শফিক এদেরকেও নিতে হবে, কারণ এদের কারো আবার তাদের দনিয়ার বাড়িতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। ডক্টর ইউনূসের উপায় নাই তার এই পুরো গ্রামীণ সাম্রাজ্যকে অরক্ষিত রেখে বিদেশ চলে যাওয়ার। কাজেই এই পুরো প্রক্রিয়া শেষ হলে তবে যে ক্ষমতা হস্তান্তর হবে সেটা ইউনূস সাহেব জানেন ইউনূস সাহেবের পারিষদবর্গ, তাই তারা বারবার কসম কেটে বলছেন দ্রুততম সময়ে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। আর বিএনপির সাধারণ নেতাকর্মীরা হয়তো ভাবছেন যে বরাবর সংসদ নির্বাচনে যেমন হয় এবার তেমনি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে, একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তারাই সরকার গঠন করবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এই পথ তো মসৃণ। বিএনপির শীর্ষ নেতৃত্ব জানেন যে একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে না ঢোকা পর্যন্ত, মানে জায়গার দখল না নেওয়া পর্যন্ত, আর যমুনা থেকে ডক্টর ইউনূসকে বের না করা পর্যন্ত ক্ষমতায় আরোহণ বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না। আবার ভাবুন তো, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনটি তো জাদুঘরে পরিণত হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে তারা কোথায় গিয়েই বা উঠবেন? যমুনায় আছেন ডক্টর ইউনূস, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? আর আগামীর প্রধানমন্ত্রী কোথায় উঠবেন এটাও যখন ঠিক নাই, তখন বলা মুশকিল 17-18 তারিখের মধ্যে সত্যি ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে।
আমরা সকলেই জানি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বড় বড় কথা বলতে বড্ড ভালোবাসেন। মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। 2024-এর 5ই আগস্টে আমরা প্রথম দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনসমক্ষে বেরিয়ে এসে বললেন তিনি আমাদের জানমালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাজেই আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। এরপর দমকে দমকে উনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি বলেছিলেন মব ভায়োলেন্সে জিরো টলারেন্স, কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করবে না। মানে কয়েক দফা দমকে দমকেই বলেছেন। 2024-এ কয়েক দফা বলেছেন, 2025-এ ফেব্রুয়ারিতে, মেতে, জুনে বেরিয়ে এমন নানা রকম কথা বলেছেন। তারপর তার বাহিনীর অন্য জেনারেলেরাও সংবাদ মাধ্যমের সামনে এসে এসব বলেছে বটে, কিন্তু সেনাবাহিনীর দশা হয়েছে এমন করুণ বাংলাদেশে যে এক প্লাটুন সৈন্য নিয়ে গিয়েও ভুয়া ভুয়া তারা দিলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যান শুধুমাত্র ধানমন্ডি 32 নাম্বার থেকে তাই নয়। মনে করে দেখুন গাজীপুরে ওই যে ইসরায়েল বিরোধী আন্দোলন এমন ছড়িয়ে পড়লো যে একটা বাটা, পিৎজা হাট এসব লুটপাটের এক চরম উৎসব শুরু হলো। তখনও কিন্তু ছবি বেরিয়েছিল যে সেনাবাহিনী এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। এহেন নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার আশ্বস্ত করে বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং নির্বাচন কোনোভাবেই না হওয়ার নাকি কোনো সম্ভাবনা নাই। মানে মনে হচ্ছে যেন নির্বাচন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তিনি বলেছেন যে তারা আশ্বস্ত করতে চান যে যেহেতু লাখো সদস্য তিনি মোতায়েন করে দিয়েছেন সেনাবাহিনীর, সর্বত্র সেনা সদস্যরা আছেন, কাজেই কোনোভাবেই যাতে কেউ ভীত না হয়, সকলে যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়। কারণ ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের কোনো চেষ্টা হলেই নাকি তারা রক্ষা করবেন, তারা উদ্ধার করবেন। ভাবেন তো, মানে কয়েকটা ঘটনা আপনাদেরও যা মনে পড়ছে সেগুলো মনে করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এসব কথায় কোনো ভরসা পাওয়া যায় কিনা। কারণ মনে করে দেখেন 2024-এর আগস্টে 5ই আগস্ট যখন উন্মত্ত জনতা হবিগঞ্জের বানিয়াচং থানায় গিয়ে পুলিশ পিটিয়ে মারবেই মারবে এই সিদ্ধান্ত নিয়ে মব তৈরি করলো, খবর বেরিয়ে এলো সেনাবাহিনী তখন সেখানে এক হিন্দু পুলিশ অফিসারকে মবের হাতে, উন্মত্ত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়ে অন্যদের বাঁচিয়ে নিয়ে এলো। তাহলে ব্যালট বাক্স যখন উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, কোনো কেন্দ্র যদি মব বা উচ্ছৃঙ্খল বিক্ষুব্ধ জনতা বা কোনো একটি রাজনৈতিক পক্ষের জনতা ব্যালট বাক্স দখল করতে চায় বা ভোট কেন্দ্র দখল করতে চায়, তখন কি সেনাবাহিনী দু একজন নির্বাচনের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিয়ে শান্ত করে পিটিয়ে মারার জন্য রেখে এসে ব্যালট বাক্স উদ্ধার করে আনবেন? মানে ঠিক কি প্রক্রিয়ায় সেনাবাহিনী উদ্ধার করতে পারবেন বা পেরেছেন যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে হবে? কিংবা 32 নাম্বারের কথা বাদই দেন, মানে 1 বছর হয়ে গেল, এরপরে কোনোখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তৎপরভাবে কাউকে বাঁচিয়ে আনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা গেছে? দেখা গেছে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টির 5 জন, কেউ কেউ বলেন 7 জনকে তারা গুলি করে মেরেছে। আর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দখলে নেবে, গোপালগঞ্জ দখলে নেবে এসব ঘোষণা দিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিল, তাদেরকে সেনাপ্রধান এরপরে সাজোয়া জানে, সেনাবাহিনীর সাজোয়া জানে লুকিয়ে ওই এলাকা ছাড়তে সহায়তা করেছেন। এটা একটা সাফল্যের স্টোরি। অন্যগুলো ভাবুন তো, কোনোখানে এই যে দীপু চন্দ্র দাস কিছুদিন আগে যাকে কয়েক ঘন্টা ধরে বিক্ষুব্ধ জনতা পিটালো, পিটিয়ে গাছে ঝোলালো, গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলো, সেনাবাহিনী কোথায় ছিল? কিংবা সারা পৃথিবীতে এই দীপুচন্দ্র দাসের ঘটনা ছাড়াও আরেকটি যে ঘটনা বাংলাদেশে শিরোনাম হলো সাম্প্রতিক সময়ে, যে এক মাজার থেকে মাজারের কবর খুঁড়ে ওই মাজারের পীরকে বের করে তার লাশটা আবার পুড়িয়ে দেওয়া হলো রাজপথে এনে, তখনই বা সেনাবাহিনী কোথায় ছিল? ক্রমাগতভাবে এই অভিযোগ, এই খবর এসেছে যে খবর দেওয়ার পরেও 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে, মানে উন্মত্ত জনতার মাথা ঠান্ডা হওয়ার আগে সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকারের বাহিনীকে কোথাও কোনো জায়গায় তাদের টিকিটাও দেখা যায়নি। আর উন্মত্ত বিক্ষুব্ধ জনতাকে ঠান্ডা করে কোনো
অপরাধ তারা ঠেকাতে পেরেছে তার কোনো উদাহরণ নাই। কারণ সেনাবাহিনী সদস্যদের গায়ে হাত তোলারও একটা নিয়মিত চর্চা শুরু হয়ে গেছে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর থেকে। শুধু যে ভুয়া ভুয়া স্লোগানে তাদের পালিয়ে আসতে হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রেই মানে পুলিশ সদস্যদেরকে তো পিটিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়ে সবই হয়ে গেছে। কাজেই পুলিশ সদস্যরা এখনো ভীত, তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে আছে লাঠি। এই অবস্থায় পুলিশ সদস্যরা ভীত, একরকমের অসংগঠিত বিশৃঙ্খল অবস্থায় আছেন, কি করলে কি হয়ে যায় তা যখন জানেন না, সেনাবাহিনীর ভেতরেও এই ভীতি চরম আকার ধারণ করেছে। কারণ সেনাবাহিনীর সদস্যদের আবার বিচার চলছে সাধারণ আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কেউ গুম কেউ হত্যা, মানে যাকে যেই অভিযোগে পারা যাচ্ছে তারই সেখানে বিচার চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীর উদ্দেশ্যে দরবারে বসে একথাও দিয়েছিলেন যে তিনি কিছুতেই সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদের পুলিশের গাড়িতে করে, প্রিজন ভ্যানে করে তারা আদালতে যাচ্ছেন আর ফিরছেন, এ দৃশ্য তিনি সহ্য করতে পারবেন না। কাজেই সেটা তিনি যে কোনো মূল্যে ঠেকাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে কাজও পারেন নাই। তিনি একটা মাত্র কাজ মনোযোগের সাথে করছেন, যে কারণে আরো বিশ্বাস করবার কারণ নাই কেউ ভোট কেন্দ্র দখল করতে এলে, ব্যালট বাক্স ছিনতাই করতে এলে তিনি কিছু সক্রিয়ভাবে করতে পারবেন। কারণ তিনি 2024-এর 5ই আগস্ট যেমন জামায়াতে ইসলামীর আমিরকে, তখন দলটি নিষিদ্ধ, একটা বাংলাদেশের মূলধারা দল হিসেবে স্বীকৃতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির মামুনুল ইসলাম, হেফাজতে ইসলামের এদেরকে সেনা প্রধানের দফতরে নিয়ে এলেন, অন্তর্বর্তী সরকার গঠনের একটা শক্তিশালী পক্ষে পরিণত করলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথেই জামায়াতের আমিরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কটা কিন্তু এখনো বজায় আছে। মানে কে কার কথায় চলছেন সেটা নিয়ে এক একজন এক এক তত্ত্ব দিতে পারেন, কিন্তু স্পষ্টত তাদের সম্পর্কটা ভীষণভাবে সক্রিয় আছে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আজমি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সব কথাই মেনে চলছেন, কয়েক দফা তার কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন যে যাতে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার আচার থেকে মুক্ত করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজমি রাজি হন নাই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে যে কোনো সময় তাকেও আদালতে 2024-এর জুলাই আগস্টে যাত্রাবাড়ি অপারেশন কিংবা যে কোনো ঘটনার জন্য, বা তিনি ক্ষমতায় থাকতে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সেনাবাহিনীর সদর দফতরে মানে ক্যান্টনমেন্ট এলাকা গুম করে রাখা হয়েছিল, এমন যে কোনো অভিযোগে তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, আদালতের বিচারের সম্মুখীন করা হতে পারে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা সরু সুতার উপর দিয়ে সবসময় হাঁটছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতাটা বজায় আছে, তিনি তাকে একরকম দয়া করে চলছেন, যে কারণে জামায়াতের আমিরও কিন্তু আবার এই যে তাদের নির্বাচনী ঐক্যটা ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, তার পরপরই জামায়াতে আমিরের সঙ্গে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা ভবনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো, একেবারে 1 to 1 দুজনের মধ্যে। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ হয় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তারেক রহমানের দেশে আসাটাকে ত্বরান্বিত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের পর দিন সেনাপ্রধান ওয়াকারের সাক্ষাৎ চেয়েছেন, কোনো সাক্ষাৎ পান নাই। কাজে এখন হিসাব মেলান যে যদি ভোট কেন্দ্রের সামনে কোনো সমস্যা হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন পক্ষে দাঁড়াবেন তার বাহিনী নিয়ে, এবং হিসাব মিলিয়ে দেখুন যে 2024-এর আগস্টের পর থেকে তার সেনাবাহিনী কোন পক্ষে দাঁড়িয়েছে, মবের পক্ষে না মবের বিপক্ষে, উচ্ছৃঙ্খল জনতার পক্ষে না উচ্ছৃঙ্খল জনতার বিপক্ষে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে নাকি সাধারণ জনগণের নিরাপত্তাকে একেবারে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিকে মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে ভলাটাইল, সবচেয়ে একরকমের দুর্গত পরিস্থিতিতে নিয়ে যেতে কোন দিকে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই ভাববার কোনো কারণ আছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত, এখনো তার 1 লাখ সৈন্য
সারা বাংলাদেশে কিন্তু মোতায়েন হয়ে গেছে। কিন্তু আজকেও যদি মানে 1 লাখ সৈন্য যে মোতায়েন থাকবে সারা বাংলাদেশে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গলা ফুলিয়ে বলেছেন যে এবার প্রয়োজনে সরকারি প্রশাসন যদি তাদেরকে গাড়ি দিতে না পারে, সেনাবাহিনী নিজে খরচ করে গাড়ি সংগ্রহ করে তারা সারা বাংলাদেশে টহল দেবে যাতে জনগণ নিরাপদ বোধ করে। এবং 1 লাখ সৈন্যের একটিও কম মোতায়েন নাই। এখন নির্বাচনের দিন যতজন মোতায়েন থাকবেন এখনো ততজন মোতায়েন আছে। কিন্তু এখনো যদি সংবাদপত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে আজকেও বাংলাদেশে শুধুমাত্র যে যমুনার সামনে ব্যাপক মানে আন্দোলন হয়েছে সরকারি কর্মকর্তাদের নামে, হাদির বিচারের দাবিতে আরেক আন্দোলন চলছে যমুনার সামনে লাগাতার অবস্থান, সেগুলোই শুধু নয়, টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ হয়েছে, কিশোরী শিশুসহ আহত হয়েছে 5। এছাড়া বিভিন্ন জায়গায় ক্রমাগতভাবে গত কিছুদিনে গুলির ঘটনা ঘটেছে, অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক আগে বিএনপি সমর্থকেরা জামায়াতের এক নেতাকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছেন একটা নির্বাচনী সমাবেশের ভেতরেই। তো তাহলে এই যখন পরিস্থিতি, তখন মানে 12 তারিখে কি স্পেশাল মানে নিরাপত্তাটা দিতে পারবেন ওয়াকারুজ্জামান? কারণ মনে রাখতে হবে যে 1 লক্ষ সৈন্য বা 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশের নির্বাচন পরিচালনায় কাজ করছেন বটে, কিন্তু বাংলাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 42,000-এর বেশি। তো তাহলে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 1 লক্ষ সৈন্য কাজ করছেন, সেনাবাহিনীর সদস্য। তার মানে এক একটা কেন্দ্রে কিন্তু জামায়াতে ইসলামী যেমনটা চেয়েছিল 5 জন সেনা সদস্য থাকছেন না। তার মানে এক একটা কেন্দ্রে হয়তো 2 জন করে থাকতে পারবেন, কারণ সকলে তো আর ভোট কেন্দ্রই পাহারা দেবেন না, আরো নানা ডিউটিতে তো বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে তারা কাজে লাগবেন। কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অন্য প্রতিবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয় নাই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মানে বেসামরিক প্রশাসন নির্দেশনা দিলে তারা এগিয়ে আসবেন, এই এখতিয়ার দিয়ে সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে বেশ দূরে রাখা হতো এবং 42,000 থেকে 45,000 সেনা সদস্য মোতায়েন থাকতেন। এবার দ্বিগুণ মোতায়েন করা হয়েছে এবং এই দ্বিগুণ সদস্যরা নাকি ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকতে পারবেন। তার মানে তারা কিন্তু ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন। কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। গত কয়েক মাসের হিসাব নিকাশ নিলে এটা বুঝতে বাকি থাকে না যে ওয়াকারুজ্জামানরা কার পক্ষে কাজ করছেন। তো তাহলে সেটা যদি হয় তাহলে 1 লক্ষ সৈন্য বাংলাদেশে এখন থেকে মোতায়েন আছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনা সদর থেকে আরেকজন যিনি ব্রিফিং করেছেন সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে, জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন, তারা যে বলছেন যে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত, তাই নয় নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত এবং নিয়মিত টহল, যৌথ অভিযান, চেকপোস্টের মাধ্যমে সারা দেশে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং নির্বাচনের পরে কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। কবে 1 লাখ সৈন্য থেকে সৈন্য কমিয়ে আনা হবে, মানে এতদিন পর্যন্ত 30,000-এর মতো নিয়োগ ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতিতে আনা যাবে সেটাও তারা বলছেন না। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কার পক্ষে খেলছেন সেই বিষয়টা। কারণ মনে রাখতে হবে নির্বাচনটা হয়ে যাওয়া, নির্বাচনের ফলাফল কে মেনে নিলেন কিভাবে সেগুলো, এবং নির্বাচনের ফলাফল কোন দিকে যায় তার ফলে সরকারটা কেমন গঠিত হয়। ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সহজে করেন নাকি তারা আসলে সংবিধান সংস্কারের নামে আরো কয়েক মাস বা 1 বছরের মতো সময় হাতে নিয়ে নেন, এই সবগুলো বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কার কি আলাপ হয়েছে, তিনি কার কথা মেনে চলবেন বলে ঠিক করেছেন,
মানে গত 17-18 মাসে সেটা পরিষ্কার তিনি কার কথা মেনে চলবেন। সেসব মাথায় রাখলে উদ্বিগ্ন হবার বরং কারণ আছে যে বাংলাদেশে এখন 1 লক্ষ সেনা সদস্য অস্ত্র শস্ত্র নিয়ে মোতায়েন আছে। তারা আপনার আমার ভোট কেন্দ্রে যাওয়ার পথ নিরাপদ করতে কোনো ভূমিকা রাখতে পারবেন ভাবার কোনো কারণ নাই। তারা আপনার আমার ভোট কেন্দ্র ব্যালট বাক্স নিরাপদ রাখবেন জনগণের পক্ষ নিয়ে, সেটা ভাববারও কোনো কারণ নাই। কাজে কোন পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে তারা খেলেন সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, নিশ্চিতভাবেই জনগণের পক্ষে তারা খেলবেন না সে সিদ্ধান্তে পৌঁছতেও অসুবিধা হওয়ার কিছু নাই।